আপনি কিন্তু খুব ভালো অবস্থায় নাই। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না, কারণ চারিদিকে আপনি শত্রু দ্বারা পরিবেষ্টিত। 11 দল আপনার শত্রু না, তার মানে শত্রুকে 11 দল আপনার শত্রু না, তারা মুখের উপরে সমালোচনা করবে আপনার, কিন্তু আপনার ক্ষতি চাইবে না কোনোদিন। তার মানে কি বুঝাইলো যে আপনার দলের ভিতরেই কিন্তু সেই শত্রু। ভারতকে সহজভাবে দেখবেন না, এটা কাল সাপ। আমাদের রাজনীতিবিদরা এখন চিন্তা করতেছেন এদেরকে কিছু পুনর্বাসন করা যায়। দেখেন, আপনি সাপকে পুনর্বাসন করেন, কিন্তু আওয়ামী লীগকে না। বাংলাদেশ সরকারকে বলবো, চোখে চোখ রেখে কথা বলেন। বাংলাদেশ এক নতুন সীমান্ত প্রহরী জাতি আকারে আবির্ভূত হয়েছে। নত জানু পররাষ্ট্রনীতির কোনো প্রয়োজন আর পড়বে না। আসেন, আপনারা যতদিন সাহসীভাবে ভূমিকা রাখবেন, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক 11 দল হোক আর 11 দলের বাইরে হোক, আমরা আপনাদের পাশে থাকবো। শেখ হাসিনা নির্দেশেই শাপলা চত্বর হত্যাকাণ্ড হয়েছিল বলে প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। দিল্লি বাংলাদেশে এসে খবরদারি করতে সাহস পাবে না, অথবা আমার নিরাপত্তার জন্য একের পর এক পরাশক্তির পেছনে আমাকে দৌড়াতে হবে না। আমি আত্মমর্যাদা নিয়ে বাংলাদেশে বাস করতে পারবো। আমাকে আমার দিকে চোখ রাঙানির দেবার আগে 10 বার যেন অন্য রাষ্ট্রকে ভাবতে হয়, বাংলাদেশকে তেমন একটি রাষ্ট্রের পর্যায়ে নিতে হবে। যারা সিডিআই করে দেওয়ার আলোচনা করতেছে, শাওনদের এত দুঃসাহস কোত্থেকে হয়? কারণ শহীদদের গল্পগুলো মুছে দেওয়া হয়েছে। 1400 শহীদদের কোনো আমলনামা নাই, তাদের কোনো জীবনী নাই। আমাদের জীবন থাকতে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, হাসনাত আব্দুল্লাহ বেঁচে থাকতে, বাংলাদেশে লক্ষ লক্ষ হাসনাত আব্দুল্লাহ রয়েছে, বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। আওয়ামী লীগ বিএনপি সব একাকার করে আপনারা আসুন, দেখি আপনাদের কত সাহস, কত শক্তি আছে। দর্শক, কর্নেল ওলি সাহেবের একটা বক্তব্য সোশ্যাল মিডিয়ায় তুমুল আকারে আলোচনা এবং সমালোচনার ঝড় বইছে। দর্শক, তিনি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রি যাপন করতে নিষেধ করেছেন, আর এই বিষয়টি নিয়ে এখন তোলপাড় সৃষ্টি হয়েছে। হঠাৎ করে কেন তিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ঢাকার বাইরে রাত্রি যাপন করতে নিষেধ করলেন? কি এমন শত্রু রয়েছে জনাব তারেক রহমানের, যে কোনো মুহূর্তে কি জনাব তারেক রহমান খুন হয়ে যেতে পারে? যার কারণেই কি এমন সতর্কবার্তা দিয়েছেন কর্নেল ওলি? কর্নেল ওলি হলো একজন বিরোধী দলীয় একজন নেতা, অর্থাৎ বিএনপি সরকারের বিরোধী দলীয় নেতা। তো সেই কিন্তু এই বিএনপি সরকারকে একটু সতর্ক করে দিল যে আপনি ঢাকার বাইরে রাত্রি যাপন করেন না, আপনার মহাশত্রু আছে। এবং তিনি আলোচনার ভিতরে কথাটাও বলেছে যে আপনার শত্রু বিরোধী দলীয় কোনো নেতাকর্মীরা নয়, আপনার শত্রু বিরোধী দলীয় কোনো নেতাকর্মীরা নয়। হয়তো উনি বোঝানোর চেষ্টা করেছে, আপনারা মনে করতে পারেন যে আপনাকে বাইরে যেতে নিষেধ করছি মানে বিরোধী দলীয় বা জামাত ইসলাম, এনসিপি এরা আপনাকে মেরে ফেলবে না, এরা আপনাকে মেরে ফেলবে না। বক্তব্যের মাধ্যমে যতটুকু তুলে ধরার চেষ্টা করেছে, মালেক আফসারী সাহেবের বক্তব্যটি শুনলে বুঝবেন যে উনি হয়তো বোঝানোর চেষ্টা করেছে যে আপনার দলের ভিতরে আপনার শত্রু লুকিয়ে আছে, অতএব সাবধান, সাধু সাবধান। দর্শক, আর এই বিষয়টি নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় বইছে। ঝড় বওয়ার এই কথা, কে হতে পারে সেই কালপিট, সেই শত্রুটা কে হতে পারে? দর্শক, সবকিছু জানবেন, একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে আমরা সরাসরি মূল নিউজে চলে যাই। কর্নেল ওলি আহমেদ সাহেব উনি এমন একটা কথা বলছে যে কথাটা নিয়ে চিন্তা করতে হবে। হ্যাঁ, আমার তো মনই খারাপ হয়ে গেছে। উনি আর্মির লোক, তাই না? ওনার চারিদিকেই যোগাযোগ আছে, নিশ্চয়ই উনি কোনো কিছু খবর পাইছে, নাহলে এই কথাটা কেন বলবে যে আপনি ঢাকার বাইরে কোথাও রাত্রি যাপন করবেন না? কাকে বলতেছে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। মাননীয় প্রধানমন্ত্রীকে উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুব কাছের 2-4 জন মানুষ যদি থাকে, এই কর্নেল ওলি আহমেদ সাহেব একজন। এই বিএনপি ওনাদের হাতেই গড়া, আর উনি বলতেছে, কি বলতেছে দেখেন, ওনার মুখেই শুনেন। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না, কারণ চারিদিকে আপনি শত্রু দ্বারা পরিবেষ্টিত। আমি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলে আসছিলাম, বঙ্গভবনে গিয়ে বলে আসলাম আপনাকে গুলি করে মারা হবে। চিন্তা করেন, ওই একই কথা ওনার ছেলের দিকে ইঙ্গিত করতেছে। বঙ্গভবনে যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলছে, উনি নিজে বলতেছে কিন্তু যে আপনি বাইরে টাইরে রাত্রি যাপন করবেন না, আপনাকে গুলি করা হবে। ওই একই কথা, একই সাবধানতা। নিশ্চয়ই উনি তারেক রহমান সাহেবের মঙ্গল চান বলে এই কথাগুলো বলতেছে। আর উনি কি ইঙ্গিত করতেছে, এটা আপনার ভাবনার ব্যাপার। কিন্তু উনি কি ইঙ্গিত করতেছে, উনি বলতে চাচ্ছে 2018 সালে যে নির্বাচনটা হয়েছিল,
আওয়ামী লীগের। সেই আওয়ামী লীগের নির্বাচনের সময় আওয়ামী লীগ থেকে মানে শেখ হাসিনা থেকে কারা কারা টাকা খাইছে, আপনার বিএনপির ভিতরে ওই লোকগুলো আছে, তারা যে টাকা খাইছে ওই সময় তারাই কিন্তু বেইমানি করছে আপনার সঙ্গে, এরকম কথা দেখেন ওনার মুখেই শুনেন। 2018 সালের নির্বাচনে হাসিনার কাছ থেকে টাকা নিয়েছে, তারা আপনার দলের লোক। এবং আপনি যদি জানতে চান আমার সাথে কথা বলেন, আমি বলে দেবো কে কত কোটি টাকা নিয়েছে, কোন ভাষা থেকে নিয়েছে। 11 দল আপনার শত্রু। চিন্তা করেন, উনি কিন্তু আরো বলতেছেন যে 11 দল আপনার শত্রু না। তার মানে শত্রুকে 11 দল আপনার শত্রু না, তারা মুখের উপরে সমালোচনা করবে আপনার, কিন্তু আপনার ক্ষতি চাইবে না কোনোদিন। তার মানে কি বুঝাইলো যে আপনার দলের ভিতরেই কিন্তু সেই শত্রু। 11 দলের কথা কি বলে ওনার মুখে শুনেন। আপনার শত্রু না, 11 দল আপনার বন্ধু, যার কারণে প্রকাশ্যে আপনাকে পরামর্শ দিচ্ছে। না হলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এটা রেকর্ডে থেকে গেল আমার কথা বলি। রেকর্ডে থেকে গেল কথাগুলো। হ্যাঁ, আজকাল যে যে কথা বলবে সেটা রেকর্ডে থেকে যাবে। যে আমি কথা বলতেছি এটাও রেকর্ডে থেকে যাবে। এই যে সংসদের ভিতরে সরাসরি যে বললো আমরা জাস্ট নির্বাচনের জন্য মাইনা নিছি গণভোট, নাইলে গণভোট আমরা মাইনা নেই, ওইটাও কিন্তু রেকর্ডের মধ্যে রয়ে গেল। এই সংসদে যে যা কথা বলে সব রেকর্ডে থাকা যায়, ওগুলো আর্কাইভে গেলে 20 বছর পর 25 বছর পর গেলেও খুঁজে পাবেন। সব কথাই রয়ে গেল। তো ওই কথাটা তো রয়ে গেল। কোন কথা? যে কথার মধ্যে লুকায় আছে জাতির সাথে প্রতারণা, অন্তহীন প্রতারণা। একটা কথা শুনছিলাম না যে অন্তহীন প্রতারণা, এইটাই হলো অন্তহীন প্রতারণা। এই সংসদে, মহান সংসদে দাঁড়ায় বলতেছে আমরা তাড়াতাড়ি নির্বাচনটার জন্যই ওই হ্যাঁ ভোটের পক্ষে ছিলাম, কিন্তু মন থেকে ছিলাম না। মন থেকে কোথায় ছিল? ওই যে 50% ভোট যে পাইছে ওই ক্ষমতা পাওয়ার, সেটাই মনের মধ্যে ছিল। আর ওই 70% মানুষ যে গণভোট দিছে সেটার কথা, ওইটা পুরাটাই প্রতারণা, পুরাটাই অভিনয়। কোথায় বলছে? সংসদে। ওইটাই রেকর্ড রয়ে গেল। ওই রেকর্ডটাই কিন্তু এখন সামনে উঠে আসতেছে। স্পিকারের দরকার হয় সংসদের ভিতরে কথা বলতে গেলে, কিন্তু বাইরে মাঠে কথা বললে তো স্পিকারের দরকার হয় না। এখন স্পিকার এখানে কে? স্পিকার ভাই আমরা, পাবলিক, জনগণ, আমরা রায় দিব। ভালো মন্দ কোনটা এটা আমরা রায় দিব। আমরা ওই প্রতারণার কথা এখন তুলে আনবো। হ্যাঁ, সংসদে দ্বারা যেহেতু বলছে, সাক্ষী প্রমাণ তো রয়েই গেছে, এটা নিয়েই কথা বলতে হবে। কেন আপনারা প্রতারণা করলেন? কারণ কি ভাই? সরকার কি চায় যে এরা 11 দল রাস্তায় নেমে আন্দোলন করুক, প্রতিরোধ গইরা তুলুক এবং চারিদিকে যেন দেখাইতে পারে সারা বিশ্বকে ওরা আন্দোলন করতেছে? সারা বিশ্বকে দেখাবে না অন্য কাউকে দেখাবার জন্য? এটা একরকম একটা চালাকিও হইতে পারে যে ভাই আমি কথা দিয়েছিলাম তোরে, আমি কিন্তু ওই সংশোধনী আনবো না, ওই সংবিধান চেঞ্জ করবো না, ওই গণভোট মাইনা নিব না, আমি ওই সংস্কারের মধ্যে নাই, আমি আমার 31টা দাবি যে ওর মধ্যে অনেক কিছুর মধ্যেই তো আমি নাই, আমি তোমাদের সঙ্গে আছি, এরকম কোনো কথা দিছিল। এখন ওই কথা রাখতে গিয়া এমন কোনো নাটক সাজাচ্ছে, এই নাটকের মধ্যে দিয়ে কি বুঝাই দিতে চায় দেখো আমরা তো কথা দিছিলাম, কথা রাখছি তোমাদের পক্ষেই, কিন্তু দেখো এখন ঢাকা শহরের কি অবস্থা, পুরো বাংলাদেশের কি অবস্থা, সবাই এই দাবি নিয়ে চলে আসছে। এমন দেখো এই আমার সংসদ ভবন চারিদিকে ঘেরাও করে ফেলছে, যার জন্য আমি মাইনা নিছি। এটা বুঝাবার জন্যই কি রাস্তায় ঠেলে দেওয়া হইতেছে? যে ব্যাপারটা সংসদে মীমাংসা হওয়ার কথা ওই ব্যাপারটা এখন রাস্তায় চলে যাচ্ছে, আন্দোলনে চলে যাচ্ছে। সরকার কি চায়? হ্যাঁ আন্দোলন হোক, আন্দোলন হইলে আমার মুখ রক্ষা হবে। আমি তো কথা দিয়ে আসছিলাম, তখন আমি বলতে পারবো দেখো কথা দিছি বন্ধু, কথা রাখতে পারি নাই কেন? দেশের জনগণ চায় না, জনগণ দেখো না আমার চেয়ার নিয়েই কারাকারি করতেছে, যার জন্য মাইনা নিছি। এরকম কিছু বুঝাইবার জন্য কি আজকের এই পরিবেশ তৈরি হয়েছে? নাইলে দেখেন স্বয়ং আমি মাননীয় প্রধানমন্ত্রীর চোখে পানি দেখছি, যখন জুলাই যোদ্ধারা ওনার সামনে বসছিল, এক মা ওনার সাথে কথা বলতেছিল, ওনার ক্যান্সার, এক ছেলের ক্যান্সার, আমি ছল করতে দেখছি মাননীয় প্রধানমন্ত্রীর চোখ। এবং দেখেন ওনাদের ভিতরে অনেকেই কিন্তু এই জুলাই সাথে আছে, বারবার বলে অক্ষরে অক্ষরে আমরা পালন করব। ওই অক্ষরে অক্ষরে পালন করব বলতে কি বোঝায় জানেন? জুলাই সনদের কথা, গণভোটের কথা না। গণভোটের কেন এত ভয়? ভয়টার কারণ আছে। ওই গণভোটটা মাইনা নেওয়ার সঙ্গে সঙ্গে এই যে 72-এর সংবিধানটা আছে না ভাই, ওই সংবিধানটা ফেলে দিতে হবে না, রদ বদল হবে, অনেক কিছুর পরিবর্তন হবে, সংশোধন হবে। আর ওই সংশোধনের ভিতর দিয়া নতুন বাংলাদেশ গড়ে উঠবে। আর ওই নতুন বাংলাদেশ মানে কি জানেন? ওদের আধিপত্য মুক্ত একটা বাংলাদেশ, ওদের কালো হাতের থাবা থেকে মুক্ত একটা বাংলাদেশ। ওই যে শেখ হাসিনা বলছিল না আমি যা কিছু দিছি সারা জীবন ইয়াদ রাখবে, ওই ইয়াদগুলাকে বাতিল করার বাংলাদেশ। ওই ইয়াদের মধ্যে তো বাংলাদেশকে খায়া দেওয়ার কথা লেখা আছে, সবই তো দিয়ে দিছে। আমাদের সমুদ্র তল থেকে পাইপ লাগায়া সমস্ত তেল গ্যাস নিয়ে যাইতেছে, চোখে দেখতেছে, কেউ কিছু বলতেছে না, কোনো সংবাদপত্র লেখা হচ্ছিল না, লিখতে দিচ্ছিল না গত সরকার বলতে ডক্টর ইউনূসের সরকার না। ওহো, এর মধ্যে আমাদের ডাক্তার শফিকুর রহমান স্যার বলছে গত সরকার ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল। এই কথাটা দরকার ছিল বলার, হ্যাঁ এই কথাটা বলার দরকার ছিল। ডক্টর ইউনূস স্যারকে মুখ খুলতে হবে। এই জুলাই মাসে একবার হলো আপনাকে সামনে আসতে হবে মিডিয়ার, আপনার কথা শুনতে চাই। আপনি যে স্বপ্নগুলো আমাদের দেখাইছিলেন সেই স্বপ্নগুলো কি ভাঙিয়ে গেল কোনো ষড়যন্ত্রের কারণে, নাকি অন্য কোনো কারণ লুকে আছে? এটা আমাদেরকে জানাইতে হবে। সালাউদ্দিন সাহেব অনেক সময় বলে আইনে এটা নাই, আইনে ওইটা আছে, সংবিধানে এটা নাই, সংবিধানে এটা আছে, এটা মাইনা এটা করতে হবে। এগুলা সব ভাই ভুয়া কথা, ভুয়া কথা। কারণ কি জানেন? এই যে ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচন কোন শক্তির বলে হয়েছে, কোন আইনের বলে হয়েছে, কোথায় লেখা ছিল?
এটা দেখাইতে পারবেন? তার মানে আপনারা সবাই বৈশা সিদ্ধান্ত নিছেন। আপনারা সবাই বৈশা যদি সিদ্ধান্ত নেওয়ার পর ওইটা আইন হয়ে যেতে পারে, ওইটা নির্বাচন হয়ে দেশে একটা নতুন সরকার আসতে পারে, আর একই সঙ্গে ভোট দিলাম, ওই গণভোটের অধিকার কেন পাবো না? আমার যমজ সন্তান, একটা আমার সন্তান আরেকটা কার সন্তান, এটা কি হইতে পারে? এটা হইতে পারে না। নাকি আপনারা বিরোধী দলকে দুর্বল মনে করতেছেন? হ্যাঁ, এমন তো হইতে পারে যে বিরোধী দলকে আপনারা দুর্বল মনে করতেছেন। এটা যদি কইটা থাকেন তাহলে বড্ড বড় হিসাবে ভুল হয়ে যাবে। বিরোধী দল মোটেও দুর্বল না, ওরা চাচ্ছে সরকারকে সহযোগিতা করতে, ওরা চাচ্ছে এই সংসদের ভিতরেই সবকিছু সমাধান হোক, রাস্তায় নামতে চাচ্ছে না। আর আপনারা যদি ঠেলা রাস্তায় নামায়া দেন, প্রতিরোধ করবেন কিভাবে? যদি সবাই রাস্তায় নামা যায়, সবাই যদি সংসদ ভবনের দিকে যায়, যখন আপনাদের সংসদ চলতে থাকে তখন যদি যায় চারিদিক থেকে ভাই 10 লক্ষ লোক দাঁড়ায়া যায়, তখন কি করবেন? তখন নামাই না পারবেন? নাকি পুলিশ দিয়া, আর্মি দিয়া, লাঠি দিয়া সবাইকে তাড়াবেন? নাকি গুলি চালাবেন? না, তা পারবেন না। আপনারা শেখ হাসিনার মতো এত নির্দয় হইতে পারবেন না, ওইটা হওয়া সম্ভব না। কারণ কি জানেন? প্রশাসনের উপরে আপনাদের অধিকারটা নাই, প্রশাসনকে আপনারা কন্ট্রোল করতে পারছেন না। গত 4 মাসে দেখা ফেলাইছি, বুঝা ফেলাইছি তো, পুরো প্রশাসন আপনাদের কন্ট্রোলে না। এটা আপনাদের দোষ না। কারণ কি জানেন? এটা ওই যে 16-17 বছরের যে রেজিমটা ছিল, পালায় গেছে কত ভাগ? 10 ভাগ লোক তো পালাই নাই, 90 ভাগ লোক তো এই প্রশাসনের মধ্যে আছে, আপনাদের সঙ্গেই মিশা আছে। ওই যে 18 নির্বাচনে ওলি আহমেদ সাহেব বললো যে 18 নির্বাচনে ক্যাশ টাকা নিছে, কোটি কোটি টাকা নিয়ে আপনার নিজের দলের সাথেই বেইমানি করছে আপনার লোক। আপনার ঘরের লোকই তো আপনার শত্রু। আপনার অরিজিনাল বন্ধুকে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটু হিসাব মিলিয়ে নিয়েন। আপনার অরিজিনাল বন্ধু ছাত্র শিবির, এনসিপি এবং এই জামাতে ইসলাম, সত্যিকারের বন্ধু। ওনারা যে সমালোচনা করে আপনাদের ভালোর জন্য করে। ওনাদের সঙ্গে মিলামিশা যদি দেশটা চালাতে পারেন তাহলে দেশটা সঠিক পথে যাবে। হয়তো আপনার মনের ভিতরে সেই ইচ্ছাটা আছে, কেন পারতেছেন না? নিশ্চয়ই আপনার দলের ভিতরে একটা অংশ আছে যে অংশটা এটা চায় না। কারা চায় না এটা তো আমরা সংসদের ভিতরেই বুঝছি, তাই না? ওই 71 সাল চাই নাই না, আবার যে কথাগুলো বলছে ওই পুরানা কাসুন্দি যারা ঘাটছে, ওরকম একটা দল তো আপনার ভিতরে আছে। ওই 71 নিয়ে আওয়ামী লীগের যে বয়ান, সেম বয়ান আপনার দলের ভিতরে অনেক মানুষ বুকে লালন করে, তারাই আপনার পথের বাধা। আপনি যে স্বপ্নটা দেখতেছেন, আপনি যেভাবে আগাইতে চাইতেছেন, আপনার বেতনের একটা অংশ 10 লাখ টাকা আপনি দিয়েও দিতেছেন, 16 লাখ টাকা বেতন পাবেন, এর মধ্যে 11,500 টাকা দিয়ে দিচ্ছেন গরিব দুঃখী মানুষের জন্য, সবাইকে দিতে বলতেছেন। এই যে আপনার সুন্দর একটা চাওয়া, এই চাওয়াগুলো সব ধূলিসাৎ হয়ে যাবে। কেন? ওই গণভোটের কারণে। গণভোট না আসলে দেশ অশান্ত হয়ে উঠবে। গণভোট ছাড়া এই দেশের শান্তি আসতে পারে না, পারে না, পারে না। 3 বার বললাম। কেন 3 বার বললাম? এই বুদ্ধিটা আমার মাথায় কেন আসলো না? আমার মাথায় বুদ্ধি আসে নাই, আমাদের মাননীয় স্পিকারের কথা থেকে আমি বুঝে নিছি। আমরা যদি আরো 10 বছর সংগ্রাম করতাম, এই স্বৈরাচারী সরকারকে, যারা সেনাবাহিনীর অস্ত্র নিয়ে, মারণাস্ত্র নিয়ে নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে, এদের তো সরানো সম্ভব ছিল না। আমি ধন্যবাদ জানাতে চাই এই লড়াকু ছাত্র সমাজকে। বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, তারা ইতিহাস সৃষ্টি করেছে, বিশ্বের বুকে বিপ্লবের এক নতুন নিদর্শন সৃষ্টি করেছে। এদের কারণেই আজকে অনেকে এদের ত্যাগের বিনিময়ে গাড়িতে পতাকা লাগাতে পেরেছেন। মাননীয় স্পিকারের কথাগুলো আপনারা শুনেন, ওনার ভিডিওগুলো দেখেন, দেখলেই বুঝতে পারবেন ওনার চিন্তাধারাটা সঠিক জায়গায় আছে। উনি ঠিক বুঝতে পারছে, দেশের জনগণের মানুষের মনের কথাটা বুঝতে পারছে। আর বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান স্যার আজকে স্পষ্ট ভাষায় জানাই দিছে, এদিক সেদিক করে লাভ নাই। ওই যে জুলাই সনদপত্র মানুষ আসেন, আমরা একসাথে বসি। বিএনপি এই পর্যন্ত 10 থেকে 12 বার ওনাকে অফার দিছে বৈশা একটা মীমাংসা করতে, এই সংস্কার নিয়ে একটা সংসদীয় কমিশন গঠন করার জন্য 10-12 বার ওনাকে অফার দিছে ডাক্তার শফিকুর রহমান স্যার স্পষ্ট ভাষায় বলে দিছে। এই হাঙ্কি ভাঙ্কি করে লাভ নাই, কোনো কমিশন করে লাভ নাই, সংশোধনীয় করে লাভ নাই। ওই গণভোট তো মানুষ দিয়ে দিছে, 70 ভাগ মানুষ দিয়ে দিছে, সেটা স্বীকৃতি দিলেই হবে। নতুন কইরা বসার দরকার নাই, কাউকে বসাইতে পারবেন না। এই ব্যাপারে বসতে যাবে কেন? জনগণ তো রায় দিয়েই দিছে, সে রায়টা খালি কবুল বলবেন। সেই রায়টা কবুল বলতে হবে তো, হ্যাঁ 3 কবুল বলতে হবে। কবুল না বললে সংসার করতেছেন তো, 51 ভাগ ভোট নিয়ে যে সংসার করতেছেন, যে দেশটা চালাইতেছেন, এটা অবৈধ হয়ে যাবে যদি ওই 70 ভাগ ভোটের অধিকার না দেন। হ্যাঁ, অবৈধ হয়ে যাবে তো। কারণ এই সংসদে দাঁড়ায়া, মহান সংসদে দাঁড়ায়া মহা একটা প্রতারণার কথা বলা হয়েছে যে আমরা এটা অভিনয় করছি, আমরা আসলে এটা মন থেকে মাইনা নেই নাই। এটা সাক্ষীকে 350 এমপি তো সাক্ষী, এবং ওইটা রেকর্ড আছে, আর্কাইভে আছে, সংসদের আর্কাইভে আছে। প্রয়োজনে এটা নিয়ে মামলা করতে পারবে তো ভাই, হ্যাঁ মামলা করতে পারবে। মহামান্য আদালত তো সবই দেখতেছে, কোনো আওয়াজ নাই, থম অবস্থা, কারো মুখে কোনো কথা নাই। কিন্তু জনগণের আদালত যদি একবার চালু হয়ে যায়, থামাবেন কিভাবে? 5ই আগস্ট মাথায় রাখেন, থামাইতে পারবেন না। এর শাহে আলম বগুড়ার মাননীয় এমপি এবং আমাদের বর্তমান মন্ত্রী পরিষদের একজন প্রভাবশালী মন্ত্রী বলা যায়। ওনাকে নিয়ে বেশ আলোচনা সমালোচনা বেশ কিছুদিন যাবতই হইতেছে ভাই। আপনারা দেখতেছেন ওনার সেই এলাকায় তার ইউনিয়নগুলোকে বা উপজেলাগুলোকে তার ছেলের নামে নামকরণ করা, রাতারাতি অনেক সম্পত্তির মালিক হয়ে যাওয়া, বগুড়ায় ওনার বাড়ির কাছে হেলিপ্যাড করা এবং বগুড়ায় ট্রেন লাইনটা বগুড়াতে নিয়ে যাওয়া, এগুলো নিয়ে বেশ বিতর্ক জন্ম দিয়েছিল বেশ কিছুদিন আগে থেকেই, এবং সেই বিতর্ক এখনো চলছে। অনেকেই বলছেন উনি বেশ প্রভাবশালী মন্ত্রী, অনেকেই না শুধু আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও চট্টগ্রামে একটা জনসভায় বলেছেন বর্তমানে আমাদের এই মন্ত্রিসভায় সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী হলেন এই শাহ আলম সাহেব। শাহ আলম সাহেব প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু, অনেকে বলছেন, কিন্তু উনি আজকে একটা ইন্টারভিউ দেখলাম উনি অস্বীকার করেছেন উনি প্রধানমন্ত্রীর বন্ধু নন। হতেই পারে, বন্ধু হতেও পারে, বন্ধু নাও হতে পারে, তবে উনি যে বেশ শক্তিশালী একজন মন্ত্রী হয়েছেন সেটা কিন্তু অস্বীকার করবার কোনো উপায় নেই, তাই নয় কি? আজকে পরপর দুটো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার বাংলাদেশের বা বিদেশে থাকেন ওনারা, কনক সরোয়ার সাহেব এবং ইলিয়াস হোসেন সাহেব,
কনক সারোয়ার, ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য আমাদের বেসিক্যালি এই আন্দোলনের পথপ্রদর্শক বলা চলে। ওনারা আওয়ামী বিদ্রোহী মানুষ, আওয়ামী লীগকে পছন্দ করেন না, আওয়ামী লীগ ওনাদের উপর অনেক অত্যাচার করেছেন এবং এর জন্য ওনারা এই আন্দোলনে সর্বস্ব দিয়ে এই আন্দোলনে শরিক ছিলেন। এর জন্য তাদের প্রতি আমাদের রেসপেক্ট আছে, রেসপেক্ট ছিল এবং রেসপেক্ট থাকবে। কিন্তু কিছু কিছু কাজকে আমাদের সমালোচনা করতে হবে। আজকে যে ঘটনাটা ঘটেছে এটা নিয়ে একটু আলোচনা না করলে মনে হয় আপনাদের সাথে প্রতারণা করা হবে। আজকে একই দিনে বাংলা এডিশন ইলিয়াস হোসেন সাহেবের এবং কনক সারোয়ার সাহেবের নিজস্ব চ্যানেল কনক সারোয়ার নিউজ দুটাতেই ওনার সম্পর্কে বেশ লম্বা লম্বা করে বেশ প্রশংসা করে ওনার ইন্টারভিউ নেওয়া হয়েছে। কনক সারোয়ার সাহেব এবং বাংলা এডিশন একটা প্রতিবেদন তৈরি করেছে। বাংলা এডিশনের প্রতিবেদনটি বাংলা এডিশন করেছে। আমি ইলিয়াস হোসেনের নামটা এই জন্য বললাম যে আমরা সবাই জানি বাংলা এডিশনের প্রকৃত মালিক ইলিয়াস হোসেন সাহেব, তার ইনস্ট্রাকশন ছাড়া কিছুই হয় না। একই দিনে তারা দুজন যেহেতু করেছে তাহলে এটা পরিষ্কার যে তারা দুজন মিলে কথাবার্তা বলেই শাহ আলম সাহেবের সম্পর্কে আজকে কনক সারোয়ার সাহেবের ডাইরেক্ট ইন্টারভিউ এবং বাংলা এডিশনের একটি প্রতিবেদন আমরা দেখেছি। এখন এই প্রতিবেদন নিয়ে অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন। আমি কোনো কমেন্টে যাব না, কারণ আমি শুধু এটাই বলতে চাই যে কনক সারোয়ার সাহেব যে ইন্টারভিউটা নিয়েছেন ওনার সাথে, জনাব শাহ আলমের সাথে, ইন্টারভিউটা দেখলে বোঝা যায় যে এই ইন্টারভিউটা একটা অ্যারেঞ্জড ইন্টারভিউ। যেমনটি শাহ আলম সাহেব কনক সারোয়ার সাহেবকে মনে করিয়ে দিচ্ছেন আপনার ওই ব্যাপারে কথা বলার কথা ছিল, তার মানে ওনাদের সাথে আগে কথাবার্তা হয়েছে। আমরা জানি যে কোনো ইন্টারভিউ নিলে আগে কথাবার্তা বলে নিতে হয়, তাহলে ইন্টারভিউটা করতে সুবিধা হয়। কনক সারোয়ার সাহেব, ডক্টর কনক সারোয়ার অসম্ভব শ্রদ্ধাশীল একজন মানুষ, কিন্তু উনি যেভাবে আজকে ইন্টারভিউটা দিলেন তাহলে দেখে মনে হয় কনক সারোয়ার সাহেব ডোনাল্ড ট্রাম্পের ইন্টারভিউ নিচ্ছেন। কেন বললাম? উনি বারবার যেভাবে মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় 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 বলতে বলতে মুখ দিয়ে ফেলা তুলে দিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেন আমাকে কেউ মাননীয় বলবেন না, কিন্তু প্রতিমন্ত্রী মহোদয় একবার বলেননি কনক সারোয়ার সাহেব আমাকে মাননীয় বলবার কোনো প্রয়োজন নেই। অনেক ধরনের কথা হয়েছে, অনেক লম্বা একটা ইন্টারভিউ। এটা দেখবার মতো ধৈর্য সবার হয়তো থাকবে না, কারণ পুরো ইন্টারভিউটাতে আমরা যেটা বুঝলাম সাদা সাদা কালো কালো এই জিনিসটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। ইন্টারভিউটাতে এটি প্রমাণ করা হয়েছে যে আমাদের এই শাহ আলম সাহেব কোনো অন্যায় কাজ করেননি, কোনো ভুল কাজ করেননি, কোনো রকম অপকর্মই করেননি। এটা প্রমাণিত হয়ে গেছে আজকে ইন্টারভিউটা দেখবার পর। যারা বিশ্বাস করেন কমেন্টে গিয়ে দেখবেন অনেকেই প্রশংসা করছে। এটা না বললেই নয় যে অনেকে প্রশংসা করছে যে হ্যাঁ ইন্টারভিউটা খুব ভালো হয়েছে, কিন্তু অনেকেই অনেক ব্যাড কমেন্টস করেছে যেটা কনক সারোয়ার সাহেবের সাথে যায় না। শুধুমাত্র কনক সারোয়ার নয়, বাংলা এডিশনেও যায় না। আমি একটা কমেন্ট পড়ি, তারপর একটু আলোচনা করা যায়। আমরা প্রথম বাংলা এডিশনের সেই যে প্রতিবেদনটা যেখানে গ্রামের কিছু প্রভাবশালী লোকদের নিয়ে ইন্টারভিউ নেওয়া হয়েছে, ওখানে শাহ আলম সাহেবের কোনো কথা নেই। গ্রামের লোকজন তার প্রশংসা করছে। আমরা জানি শাহ আলম সাহেব জমিদার বংশীয় একজন মানুষ, বীর বংশীয় একজন মানুষ, তার বাপদাদারা জমিদার ছিলেন। গ্রামের লোকজন সেই একই কথা বলছেন। প্রতিটা গ্রামের প্রতিষ্ঠিত নাগরিক দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্টারভিউ দিয়ে বলছেন শাহ আলম সাহেবের গুণকীর্তন। কিন্তু সেই প্রতিবেদনের নিচে গিয়ে যদি আপনারা কমেন্টসগুলো পড়েন তাহলে কিছুটা অন্তত বুঝে যাবেন এই ইন্টারভিউটা কেন করা হলো। আমি কয়েকটা বাংলা এডিশনের যে প্রতিবেদন তার নিচের কমেন্টগুলো শুধু পড়বো, তারপর যাবো কনক সারোয়ার সাহেবের কাছে। প্রথম শুনুন বাংলা এডিশনে কে কি লিখেছে। এমডি সফিউল Z8I লিখেছেন, শেষ পর্যন্ত কি তাহলে ইলিয়াস ভাইকেও আমরা দালালি করতে দেখলাম? তার পিছনেই আরেকজন লিখেছেন মাস্টার ইঞ্জিনিয়ার B7D, ঘটনা মিথ্যা নয়, এই লোকটা বিএনপিকে ডোবাবে। আলী হায়দার KF70W লিখেছেন, ফের দালাল সাংবাদিক আসছে শাহ আলমকে বাঁচাতে। মাসুদ পারভেজ লিখেছেন, ভাই আপনারও দালাল? বিশ্বাস হচ্ছে না, মিথ্যাচার করেছেন, আমার বাসা শাহ আলমের বাসার পাশে। মাসুদ পারভেজ আরেকটি কমেন্ট লিখেছেন, সেখানে লিখেছেন, ছি ছি ছি, আজ বাংলা এডিশন আনসাবস্ক্রাইব করলাম, আপনারাও টাকার কাছে এবং ক্ষমতার কাছে হেরে গেলেন। রেড JE70 উনি লিখেছেন, বাংলা এডিশন বিক্রি হয়ে গেছে মনে হলো, আমরা সাধারণ মানুষ আপনাদের প্রতি সন্তুষ্ট ছিলাম, এখন আর নাই। আপনারা সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত করেছেন, একজন বিতর্কিত মানুষের পক্ষে কেমনে সাফাই করেন আমাকে বলেন, উনি কত টাকায় বিক্রি হইলেন। ইয়াকুব 7876 লিখেছেন, শেষমেশ বাংলা এডিশনও দালাল হয়ে গেল। এখন মূল কথা হচ্ছে এই যে বাংলা এডিশন আমাদের অত্যন্ত প্রিয় একটা চ্যানেল, আমরা সবসময় দেখি এবং ওখানে কখনোই গিয়ে কখনো নেগেটিভ কমেন্ট শুনি, কারণ বাংলা এডিশনের সমস্ত খবরাখবরই এত উচ্চবর্গের যে আমাদের কাছে অন্তত ভালো লাগতো। যারা আমরা জুলাই যুদ্ধের পক্ষে সপক্ষের লোক, বাংলা এডিশন জুলাই যুদ্ধের সপক্ষের লোক, বাংলা এডিশন মানে ইলিয়াস হোসেনও জুলাই যুদ্ধের পক্ষের লোক। ওনারই একটা চ্যানেলে যখন এইভাবে এই সমস্ত কমেন্টগুলো পড়ি তখন বিশ্বাস করেন হৃদয়ে লাগে, কারণ ইলিয়াস হোসেনকে আমরা অন্তর থেকে শ্রদ্ধা করি এবং অন্তর থেকে ভালোবাসি। শুধু তাকেই নয়, কনক সারোয়ার সাহেবকে আমরা ভীষণ ভীষণ ভালোবাসি, ভীষণ ভীষণ রেসপেক্ট করি। কনক সারোয়ার সাহেবের এখানে গিয়ে কয়েকটা কমেন্ট করতে হবে, তাহলে আপনারা বুঝবেন মানুষ আর ওনার সাথে যে কথাগুলো হয়েছে, মানে কথোপকথন হয়েছে কনক সারোয়ার অ্যান্ড বীর শাহ আলম সাহেব, তাদের এই কথা বা এই ইন্টারভিউ দেখবার পর মানুষের প্রতিক্রিয়া। অনেক কমেন্টস এসছে, আমি কয়েকটা কমেন্ট শুধু পড়বো আপনাদের। শাহিদ একাডেমি, ওনার কথা বিশ্বাসযোগ্য মনে হয় না। ছেলের নামে কোম্পানি দেওয়া মানে কি সব শেষ? আর ওনার ছেলেও তার বন্ধুদের কোম্পানি কিভাবে সব টেন্ডার পায়? এখানে একটু বলে রাখা ভালো, এই যে টেন্ডারগুলো যে তার ছেলের নামে দেওয়া হয়েছে, এবার উনি স্বীকার করেছেন যে আমার নামে কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই, আমার ব্যবসা প্রতিষ্ঠান আমার ছেলেরা দেখে। তার বাংলাদেশে অসম্ভব কিছু ঘটতে পারে, পুরো বাংলাদেশের জন্য অশনি সংকেত এবং একটা জরুরি পরিস্থিতির মতো একটা অবস্থা তৈরি হয়েছে। আমরা সতর্ক করব, একই সাথে আল্লাহর কাছে দোয়া করবো যেন বাংলাদেশে এরকম পরিস্থিতি না ঘটে।
আমরা যে এই আশঙ্কাগুলো কেন আমরা করছি? অনেকেই বলেন যে ভাই আপনি বলেছেন যে এটা হতে পারে, কিন্তু হয়নি। আরে ভাই, ওটা যাতে না হয় এই জন্যই তো হতে পারে আলোচনা। খারাপ জিনিস যাতে না হয় এই জন্য তো অগ্রিম সতর্কবার্তা। এবং অনেক ক্ষেত্রে আমরা কোনো একটা আশঙ্কা প্রকাশ করলে, কোনো একটা অ্যানালজি যদি দেখাতে পারি, এবং এটা যদি সত্যিকার অর্থেই কনসিডারেবল কিছু হয়, এটা ইউনূস সরকার আমলে বেশি হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করতো সরকার যে এটা আপনি কেন মনে করেছেন, কি করণীয়, পরামর্শ চাইতো। হয়তো অনেক ক্ষেত্রে জাস্ট পরামর্শ চাওয়া পর্যন্ত, অনেক ক্ষেত্রে হয়তো সেটা গুরুত্বের সাথে দেখতো। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে সতর্ক করা, যাতে নেতিবাচক কোনো ঘটনা না ঘটে। দর্শক, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান দেখিয়ে বাংলাদেশে একটা ভয়াবহ অস্থিরতা তৈরি হতে পারে। কৃত্রিমভাবে বাংলাদেশে জঙ্গিবাদের একটা উত্থান দেখানোর আয়োজন চলছে। মোসাদ মিলে যৌথভাবে। অতীতে তো সাধারণত বাংলাদেশে জঙ্গি খেলা এটা খেলেছে, এবং আওয়ামী লীগ তাদের নিজেদের স্বার্থে খেলেছে, পশ্চিমাদের কনভিন্স করার জন্য যে না, বাংলাদেশে জঙ্গিবাদ আছে, জঙ্গি নাটক সাজাতো, যে এগুলো দমন করতে আওয়ামী লীগকে লাগবে। এবং কোনো পুলিশ অফিসার অতি উৎসাহী হয়ে নিজের প্রমোশনের জন্য এই কাজ করতো, বিশেষ করে মনিরুল্লাহ। এই নানান কারণ আছে। আবার যেমন জেএমবি, ওটা সরাসরি রয়ের তত্ত্বাবধানে হয়েছিল। কিন্তু এবার একটা আরো ভয়ানক। এবার যে জঙ্গিবাদের উত্থান দেখানোর চেষ্টা করা হচ্ছে, গোয়েন্দা সংস্থা তার পয়সাপাতি দিয়ে যে জঙ্গি তৈরি করছে, এবং এর মাধ্যমে একটা বিষয় দেখাবে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে। হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়েছে। ইউনূস আমলে জঙ্গিরা প্রকাশ্যে কার্যক্রম চালিয়েছে, বিএনপির আমলে এখন আছে। এই যে একটা পরিকল্পিত দৃশ্যকল্প বাংলাদেশে সাজানোর চেষ্টা, এটা সরাসরি এবং মোসাদ যৌথভাবে করছে। প্রথমে এর জন্য তারা বয়ান ক্রিয়েট করেছে। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত সরাসরি বলেছেন যে বাংলাদেশে হামাসের কার্যক্রম আছে, তা হামাস জঙ্গি। এরপরে আরো নানানভাবে বাংলাদেশে উগ্রবাদীরা আছে, এটা ভারতের মিডিয়া নিয়মিত বলে আসে। এখন সত্যিকার অর্থে আমরা দেখতে পাচ্ছি যে উগ্রবাদীরা গ্রেপ্তার হচ্ছে, তারা বোমা ফাটাচ্ছে, তাদের ট্রেনিং সেন্টার সহ অনেকে ধরা পড়ছে, অনেকে গ্রেপ্তার হচ্ছে। এটা রহস্যটাকে আপনারা জানেন দর্শক। তবে এর একটা প্রভাব জামাত, শিবির এবং কর্মী হুজুরদের উপর পড়বে। তবে এবারকার যে জঙ্গিটা, এটা হচ্ছে জঙ্গিবাদ যেহেতু এটা একটা প্রজেক্ট, এটা বেশিরভাগ ক্ষেত্রে গোয়েন্দা সংস্থার প্রজেক্ট। হ্যাঁ, উগ্রবাদী আদর্শ আছে, সেটা ডিফারেন্ট। কিন্তু বাংলাদেশে এই জঙ্গি হামলা বা এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ছিল গোয়েন্দা সংস্থার সৃষ্টি নাটক। এমনকি জেএমবি কেও মাওলানা মতিউর রহমান নিজামী গোয়েন্দা সংস্থার সৃষ্টি বলেছিলেন, বা এটা মিডিয়ার সৃষ্টি বলেছিলেন, মিডিয়ার সৃষ্টি। কিন্তু বাস্তবে জঙ্গি ছিল, হামলা হয়েছিল, বাট ওই জঙ্গি ভারতের মাধ্যমে সৃষ্ট। এমনকি এই যে আইএস ওটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের সৃষ্টি। আল কায়দা মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়ন ছিল। কিন্তু আদর্শিক একটা বিষয় আছে, সেটা ভিন্ন আলোচনা। ওই আদর্শকে কাজে লাগিয়ে গোয়েন্দা সংস্থা খেলে, এটা হচ্ছে মূল কথা। তো দর্শক, এই জায়গায় এই যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান দেখিয়ে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করার উদ্দেশ্য মূলত জামাত এবং হুজুরদেরকে দায়ী করা, তাদেরকে কোণঠাসা করা, তাদেরকে ডিহিউম্যানাইজ করা, তাদেরকে সমাজে আবার সন্দেহের মধ্যে ফেলে দেওয়া। যেমন জঙ্গি একটা ছেলে, ইয়াং একটা ছেলে যদি দাড়ি রাখে, টুপি পরে, নামাজ পড়ে, ওই হাসিনার আমলে যেরকম একটা জঙ্গি সন্দেহ হতো, পুলিশ প্রচার করতো যে জঙ্গি কিনা আপনার সন্তান বুঝবেন কি হবে, সে নামাজ পড়ে, সে দাড়ি রেখেছে, সে টুপি রাখছে, সে একাকী থাকে, সে গান শুনে না, মানে হারাম কাজ বর্জন করলেই মনে হবে যেন সে জঙ্গি। এই যে একটা ইসলামপন্থীদেরকে সন্দেহের মধ্যে ফেলে দিয়েছিল হাসিনার আমলে, এবং ইসলাম চর্চা অনেকটা কঠিন করে তুলেছিল, বিশেষ করে তরুণদের জন্য, আধুনিক শিক্ষিতদের জন্য। এরকম একটা পরিস্থিতি আবার তৈরি করা উদ্দেশ্য। কিন্তু এটা আগের মতো পারবে না। তবে কিছুটা খবর আছে। আগের মতো কেন পারবে না? কারণ আগের মতো ওই সময় তো ওয়ার অন টেরর চলছিল, হাসিনার ওয়ার অন টেরর চলছিল, এটা তো শেষ হয়েছে 21 সালের দিকে। ওয়ার অন টেরর আর কখন আসবে না, যার ফলে জঙ্গি নিয়ে যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা অত সিরিয়াস কখনোই হবে না। বরং আগে যারা জঙ্গি ছিল তাদের সাথে, তাদের ভাষায়, আমাদের ভাষায় না, তাদের সাথে এখন সরাসরি ডিপ্লোম্যাটিক রিলেশনস মেনটেন করছে। অতএব আগের মতো ওয়ার অন টেরর যেহেতু আসবে না, তা আগের মতো কঠিন পরিস্থিতি তৈরি হবে না। জঙ্গিবাদের ধোয়া তোলে আলেম ওলামা ইসলামপন্থীদের হয়রানি করতে পারবে না। আর দ্বিতীয় কথা, এখন আওয়ামী লীগ নাই, আর ইসলামপন্থীরা এখন ক্ষমতার কাছাকাছি, তাদেরকে ওইভাবে সিরিয়াসলি কোণঠাসা করতে পারবে না। আর এবারকার যে জঙ্গির যে হিসাব নিকাশ আসবে, এটা সালাফি জঙ্গি না। কারণ এবার সালাফি জঙ্গিদের পিছনে গোয়েন্দা সংস্থা অর্থায়ন নাই, যার ফলে আহলে হাদিস সালাফি লম্পজম্প কিন্তু এখন চুপ। এবার হবে হানাফি বা হানাফি ঘরানার জঙ্গি। যেমন সালাফি জঙ্গি হচ্ছে আল কায়দা বা আইএস রিলেটেড, আর হানাফি জঙ্গি হচ্ছে তালেবান রিলেটেড, বাংলাদেশ হরকাতুল জিহাদ বা এই টাইপের। তো দর্শক, সেখানে জামাত, শিবির এবং কওমি হুজুর, তারা যেহেতু বেসিক্যালি হানাফি ঘরানা, তাদের কেউ কেউ এই বিতর্কের মধ্যে পড়তে পারে, মিডিয়া তাদেরকে চেপে ধরবে। এই যে তোমাদের দল থেকে জঙ্গি বের হয়েছে, তোমাদের দল করতে একসময় শিবির করতো, এবং শিবিরের দুর্বলতা আছে। যেমন জঙ্গিদের মেন্টর বাংলাদেশে দুইজন, শুনতে খারাপ শোনায়, শামসুল আরিফিন শক্তি এবং আসিফ আদনান। এই দুইজন সরাসরি আল কায়দা এবং তালেবান পথে, দুইটাকেই ধারণ করেন, এবং জঙ্গিবাদের বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত তাত্ত্বিক। এরা না অসূক্ষ্মভাবে উগ্রবাদী মানসিকতা, গণতন্ত্র হারাম বা গণতন্ত্র কুফরি মতবাদ, এইসব বক্তব্যের নামে উগ্রবাদ ঢুকিয়ে দেয়, এবং সরাসরি তারা কানেক্টেড। তারা গ্রেপ্তার হয়েছিল, বিশেষ করে আসিফ আদনান গ্রেপ্তার হয়েছেন। তো এরা কিন্তু সমাজে মোটামুটি প্রভাব বিস্তার করতে পেরেছেন। এই জন্য পর্নোগ্রাফি রোধ বা এই ধরনের বই টইর নামে নানানভাবে শিবিরের কাছে রাইজ করেছিল। শিবিরের ছেলেরা রেটিনা বা নানানভাবে এই শক্তি, আদনান, এদের বই টই প্রচার করতো, ভালো বই। কিন্তু এই ভালো বই প্রচার করার মাধ্যমেই আসিফ আদনানদের একটা গ্রহণযোগ্যতা তৈরি হয় শামসুল আরিফিন শক্তিদের, এবং এর ফলে তাদের বক্তব্যের মাধ্যমে অনেক অনুপ্রাণিত হয়। যার ফলে শিবিরের অনেক ছেলেরা দেখা যাবে হয়তো বা এই সামনে যে জঙ্গিবাদের উত্থান, গোয়েন্দা সংস্থা অর্থায়ন হবে বা অলরেডি হয়েছে, সেখানে জড়িয়ে থাকতে পারে। এমনকি এনসিপির লোকজনও এখানে জড়িয়ে। একটা ঘটনা, উগ্রবাদী সংগঠনে জড়িত সন্দেহে গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে দল থেকে স্থায়ী বহিষ্কার।
দর্শকবৃন্দ, আশা করি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।